আজ সোমবার 14/7/25 সনের রাত 10টা। এলএন গ্রুপের 113তম ক্লাস, অর্থাৎ আমরা এর আগে 112টা ক্লাস করেছি। আজকে 113তম ক্লাসের কেস টেকিংয়ের 9ম শরীরবৃত্তীয় প্রস্রাব নিয়ে আলোচনা করব। আলোচনাটা একটু দীর্ঘায়িত হলো, ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শোনার চেষ্টা করবেন। আর তার সঙ্গে আলোচনা করব আমাদের নতুন সদস্য যে যোগ দিয়েছেন। আমি এলএন গ্রুপের সবাই পক্ষ থেকে 48 নম্বর MM ওয়ালিউল্লাহ রিয়াদকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি। তার এই নতুন এলএন গ্রুপে যোগ দেওয়াকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। অর্থাৎ আমাদের নতুনতম সদস্য 48তম, ওনার নাম হচ্ছে MM ওয়ালিউল্লাহ রিয়াদ। ওনার যোগদানকে এলএন গ্রুপের পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আশা করি আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য সফল হবে এবং দীর্ঘায়ু কামনা করে আমি আজকের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি শরীরবৃত্তীয় অংশের প্রস্তাব নিয়ে। দেখুন, কেস টেকিং নেওয়ার সময় যদি আমরা সকল কথা লিপিবদ্ধ না করি, অনেক সময় সেই লিপিবদ্ধের মতো প্রথম দিন যে সকল রোগী কথা বলে পরে হয়তো পরিবর্তন করে বলা হয় এবং আমরা কেস টেকিং নেওয়ার সময় রোগী আমার পছন্দ মতন কথা বলার চেষ্টা করে। সেজন্য প্রথম দিনেই চেষ্টা করবেন আমার এই ছোট্ট লিপিটা, অর্থাৎ কেস টেকিং এর যে বইটা আছে সেটাতে এই লক্ষণগুলো লিখে রাখলে আপনাকে কোনো রোগের চিকিৎসা করতে যত জটিলই হোক না কেন সহজ হয়ে যাবে বলে আমার বিশ্বাস। তাতে করে আমিও আমার কাছে যদি কোনো সাজেশন চান, তাইলে ওইখানের যে অংশগুলো ফিল আপ করা আছে সেগুলো যদি আপনি টিক মার্ক দিয়ে তার কথাটা একটু লিখে রাখতে পারেন, তাহলে আমারও পক্ষে সহজ হবে তার ওষুধ নির্বাচন করাটা। সেই কারণেই কেস টেকিং এর বইটি আপনাদের হাতে তুলে দিয়েছি। চলে আসি এই প্রস্রাব নিয়ে আলোচনা করার আগে প্রস্রাবের কি কি অবস্থা ঘটে সেটা নিয়ে একটু বলছি। যেমন রং, গন্ধ, পরিমাণ, ব্যথা, সময়, ফ্রিকোয়েন্সি, জ্বালা পোড়া এবং স্বাভাবিক বা গন্ধযুক্ত কিনা, এই কতকগুলো জিনিসের উপরে আলোচনা করার চেষ্টা করব এবং তার সাথে সাথে ওষুধেরও নাম বলার চেষ্টা করব। অর্থাৎ সংক্ষেপে কিভাবে মনে রাখবেন এবং কিভাবে মনে রাখলেই আমরা প্রস্রাব ঘটিত যে সকল রোগের কথা এলোপ্যাথিক চিকিৎসা করে আমার কাছে এবং অপারেশনযোগ্য সকল রোগের চিকিৎসা অতি সহজেই করতে পারবেন। আমাদের মুশকিলটা হচ্ছে কি, আমরা যে পড়ালেখা করে যে বই পুস্তক পড়ে আমরা এসেছি সেগুলো 50 পদ্ধতির যুগে অনেকটা অচল বলে আমি মনে করি। তার কারণ লক্ষণভেদী চিকিৎসা যে কোনো রোগেরই আপনি চিকিৎসা করতে পারবেন যদি রোগ ভিত্তিক কোনো রকমের চিন্তা ভাবনা আপনার কাছে না থাকে। হ্যাঁ, পাথর অমুক হয়তো আমাদের টেস্টগুলো আমাকে সহযোগিতা করতে পারে, কিন্তু আমি বলবো ওষুধ নির্বাচনের ক্ষেত্রে হোমিওপ্যাথিকের লক্ষণ সিস্টেম এবং সবকিছু আলাদা। তাতে করে আপনারা আপনাদের যে কোনো ওষুধেই লক্ষণ মতন 3-4টা লক্ষণ পেলেই ওষুধ প্রয়োগ করলেই সেটা করতে পারবেন। তাহলে আমি প্রথমে কি বললাম, গন্ধ, পরিমাণ, ব্যথা, সময়, ফ্রিকোয়েন্সি, এই সকল ভিত্তির উপরে আমি আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে কি আলোচনা করব, যেমন ইউরিন ট্র্যাক ইনফেকশন এবং পাথর এবং ডায়াবেটিস। এই তিনটা হয়তো আমরা রোগ হিসাবে নির্ণয় করে রেখেছি, তার অর্থ হোমিওপ্যাথিক কোনো নামদিষ্ট রোগ হয় না। হোমিওপ্যাথিক লক্ষণের উপরে ওষুধ নির্বাচন করতে হয়। সেই সুবাদে রোগগুলোর নাম মনে রাখবেন, কিন্তু লক্ষণ না
ওষুধ দেওয়ার তীব্রতা বেশি রাখছে, সেটা রোগ নিয়ে যখন আলোচনা করবো তখন আমি চিন্তা করব। এখন চলে আসি, এই যে তীব্র প্রস্রাবের হয়, খুব বেশি প্রস্রাব আমরা অর্থাৎ প্রস্রাবের খুব বেশি যদি হয়, অর্থাৎ বারবার বেশি পরিমাণ যদি প্রস্রাব হয়, এগুলি আমরা ওষুধ ভাবতে পারি লক্ষণের উপরে ভিত্তি করে। তারপরে খুব কম যদি প্রস্রাব হয় এবং প্রস্রাব বন্ধ হওয়ার উপক্রম হয়, তাহলে তিনটা ওষুধের কথা মনে রাখতে পারেন। একটা হলো এপিসমেল, ক্যান্থারিস, আর্সেনিক অ্যালবাম। দেখুন, তিনটা ওষুধ আমার বাক্সে আছে। আমি আশা করব এখানে হয়তো 20 থেকে 25টা মেডিসিন আছে, অন্তত 20টা মেডিসিন আমার বাক্সের ভিতরে আছে। আর হয়তো কয়েকটা মেডিসিন আছে, আমি নাম বলবো, এগুলোর প্রয়োজন হয় না। আমি হবে না এমন কথা বলছি না, কারণ আমরা যখন ফেল করব তখনই চিন্তা করব যে সে সকল ওষুধ আসে কিনা। বাক্সের ভিতরেই এই সকল ওষুধ আছে। প্রশ্ন আছে, বাক্সটা আবার কেন বললেন? আমি বললাম 100টা পদ দিয়ে 6টা বাক্স, 10,000 টাকার দাম। যারা ডাক্তারি করার শুরু করবেন, শুরু করার জন্য এটা যারা বসে পারেন, সেই জন্য আমি আগে থেকে বলি না। এ সকল বাক্সের প্রয়োজনীয়তা বোঝাও মুশকিল, কারণ আমরা যদি চিকিৎসা না জানি তাহলে এই বাক্স কিনেও কোনো লাভ নেই। চলে আসি, তাহলে খুব কম বা বন্ধ যদি হয়, কি বললাম? এপিসমেলের লক্ষণটা আপনাদের জানা আছে, গরম কাতর, জ্বালা পোড়া এবং অনেক সময় ফুলাও থাকতে পারে অথবা ব্যথা বেদনা করতে পারে। ক্যান্থারিস এবং আর্সেনিক, দেখুন এই তিনটা ওষুধেই আমার বাক্সের ভিতরে আছে। এবং ইউরিন ট্র্যাকের ইনফেকশনের এই ওষুধগুলোর নাম মনে রাখার চেষ্টা করবেন। প্রথমে বললাম এগুলো নামগুলো মনে রাখা, ওষুধগুলোর লক্ষণগুলো মনে রাখলে বুঝতে পারবেন। যেমন ফসফরিক অ্যাসিড, ইউরেনিয়াম নাইট্রিকাম, সিজিয়াম জাম। এটা সচরাচর বলতেছে যখন প্রস্রাব বেশি হয়, আমাদের ডায়াবেটিস নির্বাচন হয় তখন। কিন্তু ডায়াবেটিসের চিকিৎসায় এই সকল বইপুস্তক পড়ে আমি আজ পর্যন্ত কোন রোগীর চিকিৎসার সুফল পাইনি। রিলিফ পেতে পারি, কদিন তো কম থাকে, আবার এবং কোন, কিন্তু হোমিওপ্যাথিক ডায়াবেটিস পার্মানেন্টলি ভালো হবে। এই যে একদম ভালো হবে, এই চিকিৎসাটা অনেক কঠিন। যে আমি অত সহজভাবে বলতেছি এই কারণ আমাদের সিলেকশনটা বা রোগটা যদি নির্বাচন করে ওষুধগুলো প্রয়োগ করতে পারেন, তাহলে আমরা এখানে মুখ্য কথা বললাম। অর্থাৎ প্রস্রাব যদি বেশি হয়, আমি কিন্তু রোগের কথা বলছি না, প্রস্রাব বেশি পরিমাণ যদি হয়, বেশি এবং বারবার, তাহলে এই সকল ওষুধ আপনি মনে রাখতে পারেন। লক্ষণের উপরে ভিত্তি করে ওষুধ দেওয়া নিয়ম। চলে আসি, তৃতীয় হচ্ছে রং। যদি ঘোলাটে হয় তাহলে কি কি ওষুধ আসবে? অর্থাৎ সাদা হতে পারে, একটু লাল বর্ণের হতে পারে। ঘোলাটে যদি হয় তাহলে বারবারিস এবং সেপিয়া। আর লালচে হলে ক্যান্থারিস, টেরিবেন্থিন এবং নাইট্রিক অ্যাসিড। কেন? লালচে রং মানে প্রস্রাবের সঙ্গে রক্ত যাচ্ছে, সেখানে অনেক সময় ক্যান্থারিস প্রয়োগ করা যায় যদি জ্বালা পোড়া আগে পরে এবং সব সময় থাকে। এই চমৎকার মেডিসিনটা ভুলবেন না। অর্থাৎ ইউরিনারি ট্র্যাক ইনফেকশন যদি কোনো লোক নিয়ে এলোপ্যাথিক থেকে আসে, তবে মনে রাখবেন 1 নম্বর আপনাকে ভাবতে হবে ক্যান্থারিসের কথা। এবং এটার আগে জ্বালা, পরে জ্বালা, মাঝে জ্বালা, এবং এই জ্বালা এবং ইনফেকশন এবং বারবার এবং প্রস্রাব কতটুকু হয়, ব্যথা বেদনা, জ্বালা অস্থির হয়ে আসে, একমাত্র এই ক্যান্থারিস দিয়েই আমি আশা করব অর্ধ দিনেই আপনি চিকিৎসাটা করতে পারবেন। অর্থাৎ একদিন এক রাত তো বলবো না, 12 ঘন্টার ভিতরে আপনি উপকার পাবেন। আমি আর টাইম বললাম না, কারণ আপনারা যদি লক্ষণের উপরে ভিত্তি করে ঘনমাত্রা প্রয়োগ করেন, 3-4 ঘন্টার ভিতরেও তাকে পানি খাওয়ায় যদি ব্যবস্থা করেন, আপনার অনায়াসে চিকিৎসা করতে পারবেন। হোমিওপ্যাথিক এমন একটা চিকিৎসা, আপনাকে বুঝতে হবে যে রোগটা কি ক্রনিক না একুইট, যেটা আগে বললাম, তরুণ রোগ না। তাইলে তরুণ রোগ যদি হয় তাহলে আপনি নিশ্চিত থাকেন আপনার 12 ঘন্টার ভিতরে উপকার পাবেন। অনেক সময়
আপনারা যদি এরকম তীব্র লোক আসে, তীব্র রোগী আসে, আপনি বসেও চিকিৎসা করতে পারেন। কিভাবে? পানি খেতে বলবেন, প্রস্রাব, পানি খেতে বলবেন, ওষুধ দিবেন, এবং সেটা 15 থেকে আধা ঘন্টা পর পর দিয়েই তাকে প্রস্রাব করতে বলবেন, যাতে করে তার রক্তপাতটা তাৎক্ষণিক কমে যায়। কারণ এলোপ্যাথিক তাড়াতাড়ি চিকিৎসা করতে পারে, আমরা কি জানি না? আমরাও পারি, কিন্তু আমাদের মাত্রা জ্ঞানের অভাব, ওষুধের প্রয়োগের অভাব, ওষুধের খাঁটির অভাব, এবং ওষুধগুলো প্রয়োগ মতন করে এলএম পদ্ধতি সিস্টেম মতন করলেই আপনি 2 ঘন্টার ভিতরে আপনার চেম্বারে বসিয়ে তার রক্তপাতজনিত ব্যথা বেদনা কমিয়ে আপনার রোগীকে বাসায় পাঠাতে পারেন, যদি আপনার একটু কষ্ট করে এই জিনিসগুলো প্রয়োগ করার চেষ্টা করেন। সে বলছে যে, হয়তো বলছে প্রস্রাবের সঙ্গে লাল রক্ত যাচ্ছে, তীব্র জ্বালা, করতে জ্বালা, প্রস্রাবের পরে জ্বালা, এবং সেই কারণে সে অস্থির হয়ে আছে, অথবা এলোপ্যাথিক চিকিৎসাও করাতে অস্থির হয়ে গেছে বা চলে যাবে। ওই সকল ক্ষেত্রেই আপনি খালি ঘনমাত্রা দিয়েই নিজের চেম্বারে বসেই আপনি উপকার নেওয়ার চেষ্টা করবেন, আমি আশা করছি। চলে আসি, তারপরে কি পেলাম? সাদা, এবং সাদা যদি প্রস্রাব হয়ে থাকে এবং ঘন সাদা যদি হয়ে থাকে, ফসফরিক অ্যাসিড এবং ক্যালকেরিয়া ফস। দেখুন, একটা ওষুধের নাম মনে রাখার চেষ্টা করবেন। অর্থাৎ অনেক সময় অ্যাসিড ফস হইতে পারে, আমরা যেটা বলি ফসফরিক অ্যাসিড বা অ্যাসিড ফস সাদা হলে। আর গন্ধ যদি তীব্র হয় তাহলে বারবারিস বেনজোইক অ্যাসিড। অর্থাৎ এই 2টা ওষুধ আছে এই গন্ধের উপরে, সিপিয়া এবং বেনজোইক অ্যাসিড। অনেক সময় নাইট্রিক অ্যাসিড দেওয়া যেতে পারে, নাইট্রিক অ্যাসিডের সাথে গন্ধ আছে। এই যে বললাম 3টা ওষুধ, কি কি ওষুধ? বেনজোইক অ্যাসিড, সিপিয়া এবং নাইট্রিক অ্যাসিড। এই যে কেন আমি বলি ধাতুগত দিকের উপরে চিকিৎসা করার, অর্থাৎ মায়াজমেটিক ট্রিটমেন্টটা যদি না জানেন, আপনি যদি প্রথমেই আপনার নাইট্রিক অ্যাসিড দিয়ে দেন, ভুল করে ফেললেন। কি ভুল হলো? কারণ আপনি মায়াজমেটিক না জেনে মায়াজমেটিকের গভীরতা ওষুধগুলো প্রয়োগ করলে অনেক সময় সিম্পল ওষুধগুলো আর কাজ করতে চায় না সেই শরীরে। এটা একটু মনে রাখার চেষ্টা করবেন। এই জন্য আপনাদেরকে বলি, এই যে ওষুধ ভাগের সময় মনে রাখবেন কোনটা একটু কম অথবা পলিক্রাস এবং গভীর ক্রিয়াশীল নয়, সেগুলো একটু জানা থাকলেই সুবিধা। এখানে আমি বলবো বেনজোইক অ্যাসিড গভীর ক্রিয়াশীল নয়, সিপিয়া একটু গভীর আছে, আর নাইট্রিক অ্যাসিড তো গভীরতার শেষ নেই। 3টা মায়াজমের উপরে তার কাজ আছে। সিপিও স্যাকোসিস হইয়া অন্য, মায়াজম বেশি। তাইলে চলে আসি, তারপরে ওষুধ তীব্র গন্ধ যদি, ওই যে তীব্র গন্ধতে আমরা নাইট্রিক অ্যাসিডের কথা আছি, এবং মেডোনিনামও হতে পারে। যদি প্রস্রাবের ঘোড়ার প্রস্রাবের মতন যদি গন্ধ হয়, তাহলে সেটাই, অর্থাৎ গন্ধযুক্ত ওষুধ, যে কোনো গন্ধই হোক, আমাদের বইতে বলা আছে, কিন্তু সেগুলো ওষুধগুলো অনেক সময় শততমিক করা, কিন্তু লক্ষণটা তো শততমিকের কথা বলা নাই। আপনারা সে সকল লক্ষণের উপরে ভিত্তি করেই ওষুধগুলো প্রয়োগ করতে পারবেন এলএম পদ্ধতিতে। আর ঘনমাত্রা কখন দেবেন? যদি অ্যাকুইট কেস হয়ে থাকে। অ্যাকুইট কেস আপনাকে বুঝতে হবে, অনেক সময় রোগের গভীরতা অথবা শিরোরোগ জেনে, শিরোরোগ হলেও সেটার উচ্ছ্বাসটা ঘটে। এই উচ্ছ্বাসটা কখনো আপনারা গভীর ক্রিয়াশীল ওষুধ দিয়ে চিকিৎসা করার চেষ্টা করবেন না, এটা বাধার সৃষ্টি হয়। তার কারণ হচ্ছে সিম্পল ওষুধে কাজ হবে, কাজ হওয়ার পরে আপনার গভীর ওষুধগুলো মাত্রা কমিয়ে সুস্থ করার চেষ্টা করবেন। তারপরে আছে মিষ্টি গন্ধযুক্ত সিজিয়াম এবং ফসফরিক অ্যাসিড। এই যে কতকগুলো কথা যদি মনে রাখতে পারেন, এখানে টোটাল 20টার ওষুধের বেশি হবে না। চলে আসি, প্রস্রাবের ধরন, যেমন জ্বালা পোড়া, ক্যান্থারিস, ধরন হচ্ছে জ্বালা পোড়া। জ্বালা পোড়া নানা ওষুধে আছে। প্রস্রাবের জ্বালা পোড়া, সেটা সালফারও হতে পারে, ক্যান্থারিস হতে পারে, আর্সেনিক হতে পারে, এবং আর্সেনিক হতে পারে। যেটি লক্ষণের উপরে ভিত্তি করে ওষুধগুলো দেওয়ার চেষ্টা করবেন। চলে আসি, তারপরে ফোটা ফোটা প্রস্রাব। ফোটা ফোটা প্রস্রাব বাদা বাদা হতে পারে,
সেখানে মেইন যেই দুইটা ওষুধের কথা বলবো সেটা হচ্ছে সার্সাপেরিলা এবং ফোটা ফোটা যদি প্রস্রাব হয়, সার্সাপেরিলা। আর একটা ওষুধ যেটা হয়তো সবচেয়ে আমি বেশি উপকার পেয়েছি সেটা হচ্ছে ক্লিমিটাস ইরেক্টা। প্রশ্ন হচ্ছে কখনো যখন বাধা বাধা হয় এবং মনে হয় যেন কিছু একটা আছে, পথের ভিতরে যেন একটা জিনিস আছে, সেই জিনিসটা অনেক সময় বাধা দেয় এবং সেই বাধার পরে হয়তো একটু পরে আবার হয়, আবার বন্ধ হয়। এই ধরনের কেসে ক্লিমিটাস ইরেক্টা আপনার দিনে 3 বার 4 বার করে পাওয়ার 1 বা 2 প্রয়োগ করবেন। আমি আশা করব সকলেই এটা চিকিৎসাটা করতে পারবেন। তার পরবর্তী চিকিৎসা আলাদা জিনিস। এখন নির্ভর করবে আপনি হয়তো মায়াজমেটিক চিকিৎসা করতে গিয়ে ক্লিমিটাস ইরেক্টা আপনারা প্রয়োগ করেছেন তরুণ রোগে, কিন্তু মায়াজমেটিক চিকিৎসা যদি না জানেন, এই জন্যই হোমিওপ্যাথিক আপনারা তো বলেন যে স্যার রুগী তো ধরে রাখতে পারেন, আমিও পারতাম না। এখন আপনাদেরকে আমি বারবার করে বলতেছি, ওষুধ দিয়েই আপনি জানেন তরুণ রোগের 2টা পাওয়ারই যথেষ্ট। তারপরে যদি সন্দেহ থাকে তাহলে আপনার সিস্টেমটা কি করবেন, 2টা পাওয়ার দিয়েই আপনি তাকে মায়াজমেটিক ট্রিটমেন্টে চলে যাবেন। পরবর্তীতে আরো 2টা পাওয়ার দিয়ে দিতে পারেন, কারণ যদি বাড়ে তাহলে সেটা খাবে। আর যদি তার মায়াজমেটিক ব্যক্তির রোগ বাড়ে তাহলে নাক্সের কথাই চিন্তা করা উচিত বলে আমি মনে করি। কারণ আমি প্লাসিবো ব্যবহার করি না, অনেকে করতে পারেন। যেহেতু শততম পদ্ধতিতে অনেক সময় ওষুধ 3-4 দিন বা 10 দিন বা 15 দিন ওষুধ প্রয়োগ করা যায় না, তখন হয়তো ওষুধের ধারাবাহিকতা রক্ষা করার জন্যই সেই সময়কার সময় প্লাসিবো দিয়েই সেই মেকআপটা করা হয়তো গ্যাপটা পূরণ করার জন্য। কিন্তু আজকালকার কোনো প্রয়োজন নাই। কারণ হলো ওষুধের ক্রিয়া কার্যকলাপের পরে যদি আপনি মনে করেন যে সেই ভালো হওয়ার পরেই আপনি আপনার মায়াজমেটিক ট্রিটমেন্টে চলে যেতে পারেন, আপনি নিশ্চিত আপনার 2টা পাওয়ারে তার ওষুধে কাজ করবে। না করলে সে বলবে যে কি ঘটছে এবং ঘটার পর আপনি কিভাবে ওষুধ নির্বাচন করবেন সেগুলো নিয়েও আমি অনেক সময় আলোচনা করে থাকি। যেমন রোগী অনেক সময় ভালো হয়ে গেলেও ওষুধ খেতে চায় না, 1টা পাওয়ার 2টা পাওয়ার দেওয়ার পরে যদি তা ভালো হয়ে যায় সে আর নেক্সট খাবে না। তখনই আপনি মায়াজমেটিক শরীরের উপরে আঘাত দিয়ে ওষুধ দেওয়ার চেষ্টা করবেন, সেটা সালফার হোক, সরিনাম হোক। বেড়ে গেলে নাক্স অথবা অন্য কিছু দিয়ে কভার করতে পারেন। অনেক সময় যেই তরুণ রোগের কারণে বাড়তি হতে পারে, সেই বাড়তি ওষুধটা আবারও আপনি প্রয়োগ করতে পারেন অ্যাকুইট কেস হিসেবে। সেগুলো নির্ভর করবে আপনার অভিজ্ঞতা অথবা না জানা। আর যদি মনে করেন যে না, আপনি নাচ দিয়েই আপনি কমায় রাখেন, তারপরেও যদি অভিযোগ করে, তখন আপনি আপনার লক্ষণ মতন অর্থাৎ অ্যাকুইট কেসের চিকিৎসা করার চেষ্টা করবেন। তারপরে চলে আসি, শুরুতে ব্যথা, বারবারিস, শেষে ব্যথা, সার্সাপেরিলা। অর্থাৎ ব্যথা, খালি ব্যথা যদি থাকে, জ্বালা হলেই আপনার মনে রাখবেন ওই 3-4টা ওষুধের কথা বলতেছিলাম, ক্যান্থারিস, আর্সেনিক, সালফার এবং নাইট্রিক অ্যাসিডও জ্বালা আছে, জ্বালার সঙ্গে আবার গন্ধ আছে। প্রত্যেকটা ওষুধের পার্থক্যগুলো মনে রাখার চেষ্টা করবেন, কারণ এক একটা ওষুধের ধরনে আলাদা। যেমন আমি যদি বলি, পরে আসছি, এটা থাক, যদি রাত্রে বাড়ে, বারবার প্রস্রাব হয় এবং রাত্রে যদি বেশি হয়, তাহলে লাইকোপোডিয়াম অথবা ফসফরাস। দেখুন, দুটোই গভীর ক্রিয়াশীল ওষুধ। বলে স্যার এই মনে রাখার সুবিধাটা কি? যেহেতু রাত্রে বাড়ে সেহেতু সিবিলিটিক মায়াজম। আরো কিছু লক্ষণ থাকলেই এই ওষুধটা প্রয়োগ করবেন, তা নাহলে নয়। কারণ আপনি তো কেস টেকিং জানেন, তার শরীরের মুখাবে সবকিছু নিয়ে নির্বাচন করেছেন, তার কতটুকু শরীরে কতটুকু পার্সেন্টেজ আছে, আর রোগটার পরিমাণটা বারে বারে করে কবার উঠে রাত্রে, কবার উঠে প্রস্রাবের আর কোন ট্রাবলস আছে কিনা আপনারা তো বুঝেনি। যেহেতু তার বারবার প্রস্রাব, সেটা সিবিলিটিক মায়াজম। কিন্তু ওষুধ কি লাইকোপোডিয়াম, দুটো ওষুধে গভীর ক্রিয়াশীল, দুটো ওষুধেই সিবিলিটিক মায়াজমের উপরে কাজ আছে। তাইলে আপনি বুঝতে পারছেন এই সকল ওষুধ যদি মনে রাখতে হয়, এইভাবে মনে রাখার চেষ্টা করবেন, কারণ এগুলো পলিক্রাস। যদিও ফসফরাসটা অনেক সময় ব্যবহার করলে রোগ বেড়ে যায়, আমিও অনেক সময় পারি না, কারণ ফসফরাসের রোগী আলাদা সিমটম। তবে একটা কথা মনে রাখবেন, বর্তমান যুগে যে সকল ট্রাবলস হয়ে থাকে, যদি টিউবারকুলোসিস মায়াজম হয় এবং ফসফরাসের কোনো কোনো লক্ষণ যদি আপনি মিলিয়ে রাখতে পারেন, টিউবারকুলোসিস বডিও
বলেন অথবা ফসফরাসের বডি বলে তো কোনো কথাই নেই। কিন্তু অন্যান্য রোগ অর্থাৎ আমাদের যে সকল রোগী খুব ট্রিমেন্ডাসলি সাফার করতেছে, যেমন হার্ট ডিজিজের সঙ্গে কিডনি অথবা অন্য কোনো ট্রাবল বা 3-4টা অঙ্গের উপরে যখনই আপনি কোনো কাজ করতে যাবেন তখনই ফসফরাসের কথা ভাববেন। এই ওষুধটা প্রয়োগ করার আগে অনুরোধ করব, বিস্তৃতভাবে পড়ালেখা করে অথবা আমার ভিডিওগুলো দেখে এই ওষুধটা প্রয়োগ করবেন। কারণ এটা প্রয়োজনীয়তা কেন জানেন? আজকালকার রোগী হার্ট ফেল, ডায়াবেটিস, না হলে কোনো না কোনো সময় রক্তের চাপ, কারণ রক্তচাপের উপরে যত রকমের ট্রাভেলস হয় আমাদের, এই ফসফরাসটা আমাদের যথেষ্ট উপকারী। আমি এই কথা বলছি না কারণ আমরা কোনো রক্তচাপের ওষুধ প্রয়োগ করি না। আমাদের প্রয়োগ হচ্ছে রোগগুলো জেনেই লক্ষণগুলো জেনেই আমরা দেওয়ার চেষ্টা করব। এলোপ্যাথিকে একবার যদি শুরু করতে পারে আর বাকি জীবনে প্রেশারের ওষুধ বন্ধ করার কোনো সিস্টেমে নাই। কিন্তু আমাদের মনে রাখবেন, আপনি চিকিৎসা করলেই কোনো রকমের ছাড়াই আপনি এই রক্তচাপের ওষুধের প্রয়োগ করার প্রয়োজন হয় না। এখন প্রশ্ন আছে, তারা হয়তো এটা সবসময় খেতে বলে, তারা বললে বলুক, কিন্তু যদি আপনি কোনো লক্ষণ না পান তাহলে যদি চিকিৎসা করতে পারেন তাহলে এই ধাতুগত চিকিৎসার অথবা মায়োজমেটিক ট্রিটমেন্ট না করলেই রক্তচাপ কোনোদিন কমাতে পারবেন না। আমাদের মতো অনেকগুলো ওষুধের কথা বলা আছে, রক্তচাপের ওষুধ কমে যাবে, অমুক যাবে, সব ওষুধেই রিলিফ এবং টেম্পোরারি, অর্থাৎ 1-2 দিন একটু কমায় রাখবে, তারপর আবার সেই চিকিৎসা হয় না। হোমিওপ্যাথিকের এইরকম কোনো রোগ নাই আমার হাতে চিকিৎসা হয়নি। আমি এই কথা বলছি না যে একেবারে রক্তচাপ কমে যাবে, অবশ্যই কমে যাবে এবং খাওয়ার প্রয়োজনও নাই। যদি আপনার কোনো রোগ না থাকে, রক্তচাপের যদি কোনো ট্রাভেলস না থাকে, কেন রক্তপাতের ওষুধ খাবেন এবং রক্তচাপের ওষুধ খাবেন? কোনো প্রয়োজন নাই। এখন তো বারবার করে বলতেছে এই রক্তচাপের ওষুধ খাওয়ার ফলে অনেক সময় অনেকগুলো সাইড এফেক্ট থাকে এবং সেগুলোর কারণে আজকালকার হয়তো তারা চিন্তা করছে এর সাবস্টিটিউট কিভাবে করা যায়। কিন্তু আমাদের হাতে ওষুধ ভর্তি। আমাদের সবচেয়ে বড় অভাব হচ্ছে ডাক্তারের, সবচেয়ে বড় অভাব হচ্ছে অবজারভেশনের। কারণ আপনি যদি প্রত্যেকটা ওষুধের অবজারভেশন না করেন তাহলে হোমিওপ্যাথিক যে যা দেখেছে সেটা তার ম্যাটেরিয়া মেডিকাতে একজন এক একভাবে লিখেছে। আপনি যা দেখবেন সেটাই নতুন তথ্য, নতুন জিনিস, নতুন প্রয়োগ। কারণ এই জায়গায় এলএম পদ্ধতি আসতে আমাদেরকে অনেক পরিশ্রম করে এখানে আসা হয়েছে। তার অর্থ আমরা সকল রোগের চিকিৎসা এলএম পদ্ধতিতে অনায়াসেই করতে পারি। আমরা এই রহস্যের কথা কেউ জানিও না, প্রয়োগও করি না, বলিও না। সুতরাং আপনারা যারা চিকিৎসা করেন, লক্ষণ পাবেন ওষুধ প্রয়োগ করে, যদি কোনো রকমের কোনো কিছু থাকে নিজেদের ভিতরে আলোচনা করার চেষ্টা করবেন। কারণ জ্ঞানের শেয়ার করা যত উপকার, না করা তার চেয়ে অনেক বেশি ক্ষতি। যেই ক্ষতিটুকু গত আমরা 100-150 বছর পর্যন্ত সাফার করে আসছি, আমাদের হোমিওপ্যাথিকের ডাক্তাররা অনেক সময় বলতেও চায় না, করতেও চায় না কিভাবে ওষুধ দিবেন, কেন দিবেন, কি কারণে দিবেন। আর এটি বিস্তৃত কিছু বলা নাই, কিন্তু মেডিকাতে যে সকল তথ্য কথা আছে সেগুলি সঠিক জেনেই আপনারা ওষুধ প্রয়োগ করবেন। কারণ আমি দেখেছি মেডিকা এমন কোনো লাইন পাই নাই যেটা অস্বীকার করা অথবা প্রয়োগমাফিক করলে আপনি উপকার পাবেন না। সেই জন্য কি চাই? ওষুধটা খাঁটি চাই। প্রশ্ন আসছে, স্যার বড় বড় কোম্পানি ইন্ডিয়া থেকে ওষুধ দেয়, টাকাগুলো আমরা ব্যবহার করি। মনে রাখবেন, এলএম পদ্ধতির ওষুধ তৈরি করা যত সহজ তত সহজ নয়। তাদের ওষুধ যারা আমরা তৈরি করি এই রকম ওষুধ কাজ করে না। তারা কাজ করে, যেটুকু করে সেটা 50 দিনের পদ্ধতি, যে টপে কাজ করে সেটা করোনা গতিকে মানুষেরও অনেক সময় আস্থা থাকে না। তাদের ওষুধগুলো প্রসেস মতন না করলে উপকার তো হয়। এখন আপনি কি করে ঠিক করবেন কার ওষুধ খাঁটি কার ওষুধ খাঁটি নয়? যারা এলএম পদ্ধতি করে তারা বুঝতে পারে কত তাড়াতাড়ি কত সূক্ষ্ম মাত্রা দিয়ে ওষুধের চিকিৎসা করা হয়। সেজন্যই কষ্ট করে আপনাদের হাতে উঠিয়ে দিয়েছি বাক্স, আর বাক্সগুলো আমার থেকে কেনার আহ্বান জানাচ্ছি
একটা মাত্র কারণ, আমি যেন আগামী প্রজন্মের হাতে গরিবের জন্য কিছু সেবা করে যেতে পারি, সেই উদ্দেশ্যে আমি বলবো আপনারা আমার কাছ থেকে অর্ডার দিয়ে ওষুধগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে তৈরি করাও শিখিয়ে দেব। এখানে যেন কেউ ব্যবসা করার জন্য ডাক্তারি যেন না করে। এলএম পদ্ধতির ডাক্তারিতে কোনো ব্যবসা করার সুযোগ নেই তৃতীয় পার্সনের, কারণ ওষুধ নির্বাচন, ওষুধ প্রয়োগ, ওষুধ সবকিছু আপনারা নিজাতেই করা উচিত বলে আমি মনে করি। চলে আসি তাহলে ঘন ঘন প্রস্রাব, এপিসমেল এবং বেলেডোনা। দেখুন, সিম্পল ওষুধ বেলেডোনা, অর্থাৎ ঘন ঘন প্রস্রাব। সেখানে বেলেডোনা কি, প্রস্রাবটা যদি গরম থাকে, অথবা যদি একটু জ্বরের ভাব থাকে, অথবা শরীরের আর কোনো লক্ষণ যদি থাকে, অথবা লক্ষণ না থাকলেও যেহেতু বেলেডোনা সিম্পল ওষুধ, তার গভীরতা নাই, আপনি অনায়াসে প্রয়োগ করতে পারবেন। M1 দিয়েই আপনি বুঝতে পারবেন চিকিৎসা হলো কি হলো না। 1 ঘন্টা 2 ঘন্টা পর পর দিলেই আপনি বুঝতে পারবেন এই বেলেডোনা সেই কাজটাই করবে। চলে আসে তারপরে কি, তারপরে হচ্ছে প্রস্রাবের সময়। প্রস্রাবের সময় যেটা আমি বলছিলাম, তীব্র ব্যথা যদি প্রস্রাবের সময় করে, প্রস্রাব করার সময় করে বা করার আগে করে, প্রস্রাবের সময় করে এবং পরে করে, তাহলে ক্যান্থারিস এবং দ্বিতীয় ওষুধটা রাখা হয়েছে নাইট্রিক অ্যাসিড। চাপ, প্রস্রাবে যদি মনে হয় যেন চাপ আসে কিন্তু প্রস্রাব অনেক সময় ক্লিয়ার হচ্ছে না এবং বাধাও নেই, বাধা থাকলে তো আপনি শ্বাসবেলা বা ক্লিমিটাস ইলিট্রার কথা চিন্তা করবেন, সেখানে মার্কসেলের কথা আপনি ভাবতে পারবেন। আর নতুন একটা ওষুধ যেটা আমার বাক্সে আমি দিই নেই, প্রয়োজনও হয় না এত কিছুর পরেও। তারপরে টান টান এবং চাপ, বারবারিস, ভালগারিস। চলে আসি জ্বর সহ যদি থাকে তাহলে কি ওষুধ হবে, সেটা হচ্ছে জ্বর সহ যদি প্রস্রাবের ট্রাভেল থাকে, প্রস্রাবের জ্বালা পড়া থাকে, তাহলে এপিসমেল, ক্যান্থারিস এবং আর্সেনিকের কথাও ভাবতে পারে। চলে আসি কাঁপুনি দিয়ে যদি কোনো রকমের প্রস্রাব হয় এবং প্রস্রাবের জ্বালা থাকে, তাহলে আমরা আর্সেনিক অ্যালবাম। এগুলো হয়তো বলবেন যে আমাদের রেভাটরির প্রয়োজন, আমি বলি মোটেই প্রয়োজন নেই। তার প্রয়োজন নেই এই কারণে আমরা কোনো রকমের রোগের একাক লক্ষণের উপরে ভিত্তি করে আমরা ওষুধ দেওয়ার চিন্তা করি না যে সেখানে রেভাটরি করতে হবে। আপনার সর্বাঙ্গ অর্থাৎ লক্ষণ সমষ্টি দিয়ে একটা ওষুধ নির্বাচন করে যেটা দিয়ে শুরু করেন না কেন, আপনি যদি শুরু করেন, আপনি নিজেই ওষুধ আপনাদেরকে ডাক্তার বানাবে। ডাক্তার বানানোর জন্য 3টা জিনিসের প্রয়োজন। একটা হচ্ছে খাঁটি ওষুধ, একটা হচ্ছে রোগী, আর লক্ষণ ব্যাধির চিকিৎসা। আপনার কিচ্ছু করার নাই। আপনি এই 3টা কথা যদি মনে রাখেন, তাইলে দেখবেন এই রুগীরাই আপনাকে ওষুধ বানায়, আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে যে ওই ওষুধটাই আমাকে দেন, এবং কতক্ষণ দিবেন না, কোন মাত্রা দিবেন, কিভাবে দিবেন, কোন সময় প্রয়োগ করবেন, অ্যাবসলিউটলি আপনার। এখানে কারো কোনো হাত নেই। আপনারা চট করে জিজ্ঞেস করবেন, স্যার আমি কি ওষুধ দেবো, কোনো প্রয়োজন নেই। আপনি যদি একটু পড়ালেখা করেন, 3-4টা লক্ষণ মিলে গেছে, আপনি আমার বাক্স থেকে ওষুধ প্রয়োগ করেন। প্রয়োগ করার শর্ত 3টা দিয়েছি। কি কি শর্ত দিয়েছি? যে প্রথমে সিম্পল ওষুধ প্রয়োগ করেন, অর্থাৎ যে সকল ওষুধ গভীর ক্রিয়াশীল নয়, সে সকল ওষুধের এখনো আমরা জানি না এক একটা ওষুধের ক্রিয়া কার্যকলাপ। আমি যত দিন যাচ্ছে অবাক হচ্ছি, আগেকার ওষুধের যে সকল ওষুধ প্রয়োগ করত, যেমন ব্রাইনিয়া, বেলেডোনা, আর্নিকা, রাস্টক, এই সকল ওষুধের যে এত সুন্দর, এত ভ্যারাইটিস রোগের উপরে কাজ আছে, চিন্তা করলে কিন্তু অবাক হইতে হয়। কারণ এগুলো হচ্ছে তরুণ রোগের সকল সময় সকল পরিস্থিতিতে আপনার সুন্দরভাবে কাজ করে গতিকে অনেকেই তরুণ রোগের চিকিৎসা করে সুনাম অর্জন করেছেন। কিন্তু আমরা যারা নতুন পদ্ধতি শুরু করেছি, আমরা সেই সুনামের পরেও চাই কি রোগী চিকিৎসা, যেটা পারিবারিকভাবে চিকিৎসা করে আপনারা আগামী দিনে যেন কোনো কারো রোগ শোক না হয়। প্রশ্ন আছে, স্যার এত কিছু বলার পরেও কেউ মূল চিকিৎসাতে যায় না। যেমন ধরেন আমি প্রস্রাবের এত কথা বললাম, এত কথা বলার পরে আপনি ওষুধ প্রয়োগ করার পরে কি দেখলেন, ভালো হয়ে গেল। ভালো হওয়ার পরে আপনি কি করলেন, আর চিকিৎসাই করলেন না, অর্থাৎ তার মূল চিকিৎসাতে গেলেন না। যখনই ভালো থাকবে রোগী, তখনই আমাদের চিকিৎসা শুরু, তার বাকি জীবনে যেন কোনো রকমের রোগ না হয়। তো বলে, স্যার আমি কি সব রোগের 100 বার আপনি যদি ট্রিটমেন্ট করে দিতে পারেন, কোন রোগ। আজকে আমার কোনো ভক্ত আপনাদের সদস্যই জানাচ্ছে যে স্যার কি জিনিস শিখলাম,
আমি অবাক হই। বলল অ্যাডভান্স স্টেজে আমি ওষুধ দিয়ে এখন যে বাচ্চাটা জন্ম হয়েছে তার চেহারা, চাল, চলন, ধরন, ওষুধের প্রিভেন্টিভ এবং সকল রকমের রোগের থেকে মুক্ত আছে। এগুলি পরীক্ষা করার জন্য ধন্যবাদ জানাই যারা এই সকল তথ্যকথা দিয়ে আমাকে সহযোগিতা করেন এবং বলেন যে স্যার, অ্যাডভান্স স্টেজে যদি আমি কোনো রোগীর চিকিৎসা করি তার পরবর্তীতে আমি যেই রোগী যে বাচ্চাগুলো দেখি সেগুলো এত সুন্দর সবল রোগীন, কোনো রকমের ট্রাভেল ছাড়াই সে অনায়াসে জীবন ধারণ করে সে চলে আসতে পারে। তখন আমি বললাম একটা কথা মনে রাখবেন, অন্তত মায়ের জন্য দুধটা ঠিক থাকে অন্তত 6 মাস পর্যন্ত, সেটা ট্রিটমেন্টটা করেই এই সকল চিকিৎসা করবেন। আমি কেন এগুলো বলছি, আপনাদের হাতে নিত্য নতুন তথ্য ঘটবে, সেগুলো আমার সঙ্গে শেয়ার করার জন্য আহ্বান জানাচ্ছি। যাই দেখেন, নতুন কিছু দেখলে একটু বলবেন, আমি একটু খুশি হব, কারণ আমি চাই আপনারা দেখেন এবং জানেন। আবার জানি যদি মনে করেন আমি তো জেনে গেছি কাউকে বলবো না, সেখান থেকে দূরে থাকার চেষ্টা করবেন। জানানোই আপনার জন্য, আপনারা কি বলবো, ফরজ অথবা অত্যাবশ্যকীয়। আমি মনে করি জ্ঞান যত চর্চা করবেন এবং মানুষ শেয়ার করবেন ততই আপনার চর্চা পাবেন। হ্যাঁ, হোমিওপ্যাথি ব্যক্তিদের একটা চিন্তা থাকে যে আমার রোগী তো কমে যাবে, আরেকজনের চিকিৎসা করবে, সেটার কারণও আছে। সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই বেরিয়ে আসার জন্য এত চেষ্টা। চলে আসি আজকের আলোচনা শেষ করার আগে 3টে জিনিস নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ইউরিন ট্র্যাক ইনফেকশন এবং পাথর এবং ডায়াবেটিস। প্রথমে চলে আসি ইউরিন ট্র্যাক ইনফেকশন। দেখবেন এলোপ্যাথিক ডাক্তারের কাছে গেলে ইউরিন ট্র্যাক ইনফেকশন এবং তার সেটা মাঝে মাঝে হয় এবং ট্রাবল সৃষ্টি করে, পাথরও হতে পারে, ডায়াবেটিসও হতে পারে, অন্য কোনো রোগের কারণে হতে পারে। এগুলো দেখলেই আমরা অনেক সময় হোমিওপ্যাথিক ডাক্তাররা বিভ্রান্ত হয়ে পড়ে। তারা ভাষা লিখছে ইউরিন ট্র্যাক ইনফেকশন, এবং আপনার সেটা চিন্তা করার কারণ নাই। আপনি একটু কষ্ট করে লক্ষণ মতন 3-4টা ওষুধের কথা মনে রাখবেন। ইউরিন ট্র্যাক ইনফেকশন আপনার 24 ঘন্টায় ভালো হয়ে যাবে। কারণটা কি? কারণটা হচ্ছে তরুণ রোগ। আপনি তো জানেন তরুণ রোগের 2 দিনই ভালো, যত রকমের ট্রাভেলস হোক। আর 3-4 ঘন্টার ভিতরে বুঝতে পারবেন আপনার ওষুধটা সিলেকশন হলো কি হলো না, যদি সেটা আপনার ক্ষমতা থাকে। আর না হলে আপনাকে ওষুধ দিয়ে বিদায় দিতে হবে। তার কারণ রোগী তো আপনার ঘরে ঘরে, আমাদের তো কোনো হসপিটাল নাই। আজকে যদি হসপিটাল থাকতো, প্রতিটা রুগীকে টেস্ট করে আমরা বলতে পারতাম 3-4 ঘন্টার ভিতরে রুগীকে আমরা ভালো করে দিতে পারবো। এলোপ্যাথিকে অনেক সময় সম্ভব হয় না, নানা কারণে। কারণ কোনো একটা ইনফেকশন যদি তার অ্যান্টিবায়োটিক দিয়ে ভালো করতে হয় অন্তত 7 দিন লাগবে, 3 দিন তো লাগবে সেটা কাজ আরম্ভ হইতে। এখন খাওয়াইলো, পেট হজম হলো, তারপর কাজ করব, তারপরে হয়তো 1 দিন পরে বুঝবো হ্যাঁ রক্তপাতটা কমছে। কত রকমের ট্রাভেলস। আমাদের একটা ভয় থাকে যে স্যার হোমিওপ্যাথিক ওষুধ তো তাড়াতাড়ি কাজ করে না। সেজন্য আমরা কি করি, আমরা তাদেরকে বলি এলোপ্যাথিকে চলে যান, আপনার অ্যান্টিবায়োটিক খান। কিন্তু আপনার কি জানেন না, এই যে 3টা ওষুধের নাম বলছি, ইউরিন ট্র্যাক ইনফেকশনের সার্সাফিলিলা, এপিসমেন, তারপর আছে আর্সেন, তারপর আছে সালফার। বলুন তো, ওষুধ আপনাদের ভান্ডার আছে, কিন্তু আমরা প্রয়োগ করতে জান না। কোনটা আগে দেব, কোনটা পরে দেব, কোনটা কি। এই জন্য আপনাদেরকে 2টা কথা মনে রাখার চেষ্টা করবেন, যে ভালো করে শিখবেন তরুণ রোগ এবং চিররোগের পার্থক্যটা কি। আমরা সব রোগের তরুণ রোগের চিররোগের উচ্ছ্বাসকে মনে করি চিকিৎসা করব। এই ওষুধগুলোর নাম কথা মনে রাখবেন। ইউরিন ট্র্যাক ইনফেকশন যদি কোনো এলোপ্যাথিক ডাক্তারের লেখে অ্যান্টিবায়োটিক দেয়, আপনি স্টেট অ্যান্টিবায়োটিক যদি একটু আপন হয়, কারণ রোগী তো এলোপ্যাথিক ওষুধ কিনবে, খাবেই খাবে, আপনি বন্ধ করতে পারবেন না। বলে আমি 6 ঘন্টার টাইম দিচ্ছি, আপনার 6 ঘন্টাতে ভালো না হলে আপনি অ্যান্টিবায়োটিক খান। আমি কথা বলছি না অ্যান্টিবায়োটিক থেকে বাধা দিয়ে আপনার কাছে রোগীটা আনার জন্য। আপনি যদি মনে করেন সেই রোগ অ্যান্টিবায়োটিক খাবে অথবা পাওয়ারফুল, দিনে 2বার করে 2টা ট্যাবলেট অথবা 2টা ক্যাপসুল অথবা অমুকটা দিয়ে দিয়েছেন, আপনি তখন এসে আপনার সেখানে আধা ঘন্টা পর পর আপনার এই সকল ওষুধ থেকে একটা ওষুধ যেটা নির্বাচন আছে, যেমন ক্যান্থেরিস, এপিস, সার্সাফিলিলা, আর্সেনিক, আপনি প্রয়োগ করেন, আপনি অবাক হবেন। সেই রুগী বলবে আমি এখন ভালো আছি। টেস্ট করবেন কিভাবে? টেস্ট করবেন ওর পানি বেশি করে খাওয়া এক টেস্ট। আপনি দেখবেন সব জ্বালা যন্ত্রণা সব কিছু চলে গেছে, তখন আর অ্যান্টিবায়োটিক খাওয়ার প্রয়োজন নেই। আমি কেন বলছি, আমরা অ্যান্টিবায়োটিক থেকে দূরে থাকার চেষ্টা করছি। আপনারা জানেন না এলোপ্যাথিকেরাও এখন বড় বিপদে আছে। এই যে রেজিস্ট্যান্স আমাদের শরীরে হয়ে যাচ্ছে, জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে, সেখান থেকে মুক্ত হওয়ার জন্য একমাত্র হোমিওপ্যাথিক পারে সকল রোগের চিকিৎসা এবং উইদাউট ক্ষতি ছাড়া। তার কারণ তো আসছে। দেখবেন
আগামী 10 বছর পর একই হারে চলবে এলোপ্যাথিক এবং হোমিওপ্যাথি। চলে আসি তারপরেরটা কি, পাথর। পাথরের উপরে নানা কথা আছে, নানা পাথরের বর্ণনা করা আছে। আমরা বারবারিস কথা চিন্তা করতে পারি, লাইকোপোডিয়াম এবং সাস্টাপেরিয়া। সঙ্গে মনে রাখবেন আরেকটা ওষুধ যেটা খুব সিম্পল, সেটা হলো চায়না। কিসের বেলা বললাম? পাথরের বেলা। অথবা দেখুন, লিভারের উপরে যদি কোনো ওষুধের সিম্পল ওষুধের কাজ থাকে সেটা হচ্ছে চায়না। সেটা খালি পাথরের বেলায় 2 পাথরের উপরে তার কাজ আছে, অর্থাৎ মূত্র পাথরের উপরে কম, কিন্তু পিত্ত পাথরের উপরে তার সবচেয়ে বেশি। তার অর্থ এই কথা নয় যে তার অর্থ এই কথা নয় যে আপনি এটা প্রয়োগ করতে পারবেন না। যদি আপনার লক্ষণ পান, বলে স্যার এটা আবার কি করলেন, লক্ষণ কিভাবে পাবো? এনিমিয়ার ভাব থাকলে আপনি দিতে পারেন। এনিমিয়ার কারণে যদি তার রক্তে ইনফেকশন হয়, এনিমিয়ার কারণে যদি তার রক্তশূন্যতা দেখা যায় এবং প্রস্রাবের হয়, আবার খাওয়া দাওয়ার ট্রাভেলস আছে, রুচি নেই, তার অভাব নেই, অর্থাৎ চায়নার অনেকগুলি লক্ষণের ভিতরে 3-4টা লক্ষণ পাওয়ার পরে সিম্পল ওষুধ হিসাবে চায়নাও ব্যবহার করতে পারেন। ফলাফল আপনার হাতে। আপনি যত সুন্দর করে লক্ষণ নিয়ে ওষুধ প্রয়োগ করতে পারবেন, তত দেখবেন ওষুধের ক্রিয়া কার্যকলাপ, ততই আপনার চোখ খুলবে। এক একটা ওষুধের কত সুন্দর কাজ যদি আমি লক্ষণ মতন ওষুধগুলো দিতে পারি, হয়তো সেই দর্শনও আমার মাঝে মাঝে হৈসিগতিকে অবাক হই। তা না হলে হোমিওপ্যাথিকেরা তো আনন্দ পেতাম না। চলে আসি, তাইলে গেল ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন, পাথরের কথা। ওষুধের কথা মনে রাখার চেষ্টা করবেন, সবচেয়ে বড় কঠিন রোগ যেটা নিয়ে চ্যালেঞ্জিং ছিল গত 12-13 বছর পর্যন্ত, আমি নিজেই বলতাম ডায়াবেটিসের কোনো চিকিৎসা নেই, কারণ প্রস্রাবের সঙ্গে এটা জড়িত। কারণ ডায়াবেটিসের প্রস্রাব বেশি হয়, প্রস্রাব ধরে রাখতে পারে না, রাতে বারবার উঠে এবং প্রস্রাবে জ্বালা যন্ত্রণা, প্রস্রাব বেড়ে গেছে, আবার কত রকমের টেস্ট, প্রস্রাব এখন বেশি হয়ে গেছে, ডায়াবেটিস বেশি হয়ে গেছে, ডায়াবেটিস কমিস। এসব কথা ভয়ের কোনো আপনাদের কোনো কারণ নেই। ডায়াবেটিস উঠানামা করতেই পারে, সেটা তাদের ব্যাপার। আমাদের ব্যাপার হচ্ছে আমরা পূর্ণাঙ্গ চিকিৎসা দিতে চাই এবং ডায়াবেটিসের রোগীর চ্যালেঞ্জিং দিয়ে চিকিৎসা করার আহ্বান জানিয়ে আজকের আলোচনা শেষ করব। চলে আসে, দেখুন এখানে ডায়াবেটিসের ওষুধ কি কি লিখছে, ওই যে গতানুগতিক লেখা, সিজিয়াম জাম। আমি একটাও রোগীও ভালো করতে পারিনি, হয়তো কিছু রিলিফ গেলেই আবার হয়। আমরা কিন্তু হোমিওপ্যাথিক তা করি না, করবেন না। দৃঢ়তার সঙ্গে বলতেছি, প্রত্যেকটা রোগের চিকিৎসা আপনাদের হাতে। খালি ভিডিওগুলো দেখেন, মায়াজবেরিক ট্রিটমেন্টটা ধরেন, হয়তো সংক্ষেপে আমরা বলি ধাতুগত দিকে রিলিফ দিয়ে চিকিৎসা করে নিজের পরিবার থেকে শুরু করেন। হতে পারে পরিবারে এলোপ্যাথিক ওষুধ খাচ্ছে, আপনার ওষুধ আপনি প্রয়োগ করবেন। আজকেও কোনো একটা ছাত্রীকে আমি খুব বকাবকি করেছি, সেটা একটু না বললেই নয়, কানের ছিদ্রে, নাকের না কানের ভুলে তো গেলাম, সেখানে লিডাম দিলে ভালো হয়ে যেত, কিন্তু লিডাম দেওয়ার পরে ভালো হওয়ার পরে আমরা মায়াজমেটিক ট্রিটমেন্ট করি নাই, সেটার কুফলে আবার হলো। এখন প্রশ্ন আছে যে এই যে নিজের পরিবারেই নিজেরা আমরা মায়াজমেটিক ট্রিটমেন্ট করি না, কেন করেন না? ভয় লাগে না কি লাগে আমার জানা নাই। বলে স্যার মায়াজমেটিক চিকিৎসা কি? আপনি দেখলেন আপনার কানে এটা করার পরে পুঁজ হলো, অমুক হলো, আপনি লিডাম দিয়া ভালো করে ফেলেছেন। আপনার কি ধাতুগত দুবারে চিকিৎসা করার 2টা ওষুধ সিলেকশন করতে পারলেন না? করেন না স্যার, এটা তো ঠিক আছে, এটা সালফার এবং ক্যালকিরেগা, তো কেন প্রয়োগ করলেন না? কেন প্রয়োগ করি 1 মাস 2 মাস পর্যন্ত খাওয়ালেন না? তাতে করে তো তার কোনো রোগ আর হওয়ার কথা না। বলে স্যার কতক্ষণ পর্যন্ত প্রয়োগ করব, কতক্ষণ পর্যন্ত প্রয়োগ করব না। এগুলো সুন্দর কথা আমার ভিডিওতে বলা আছে, তারপরে রিপিট করতেছি। আমি জানি না আপনাদের ভালো লাগে কিনা, না বিরক্ত লাগে, যে কেন করতেছি। আপনি যদি ধাতুগত দিকের উপরে চিকিৎসা করে 1 মাস 2 মাস পর্যন্ত এই ধাতুগত চিকিৎসা করেন, তাহলে তার বাকি রোগগুলো হবে না। আবার এই যে পাকি গেছে, এগুলো হতো না যদি সে ধাতুগত উপরে চিকিৎসা করে রোগীকে দিতে পারতেন। কারণ আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বাবা, আপনার ভাই বোন, আপনি এই পানি কদ্দুর খাওয়াইতে ভয় পাচ্ছেন আমি জানি না, এবং কি রকম প্রতিরোধ ক্ষমতা বাড়ে এগুলো চিন্তা করতে গেলে অবাক হইতে হয়। সব রকমের দর্শন তো আমি দেখতে পারবো না, আপনারা নিজেরা দেখার চেষ্টা করেন। চলে আসি, এই যে ডায়াবেটিসের কথা বললাম, সিজিয়াম, তারপরে ইউরেনিয়াম নাইট্রিকাম, তারপরে ফসফরিক অ্যাসিড। দেখুন এইভাবে যদি বলে, কখনো চিকিৎসা করে আপনার হোমিওপ্যাথিকে ট্রিটমেন্ট করতে পারবেন না। ডায়াবেটিসের রোগী মনে রাখবেন, ডায়াবেটিস যদি কম বয়সে হয়
তাহলে বুঝবেন হয়তো একটা অঙ্গের ট্রাভেলসের কারণে তার 40-এর আগে ডায়াবেটিস হয়ে গেছে বা 50-এর আগে, 60-এর পরে তিনটা অঙ্গ যদি ট্রাভেলস না করে তাহলে ডায়াবেটিস সহজে হয় না। বলে স্যার তিনটা অঙ্গ কিরকম? যেমন গ্যাস্ট্রিকের ট্রাভেলস দীর্ঘদিন, তার সঙ্গে আপনি কি করলেন, লিভারের ট্রাভেলস হলো, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, আপনাকে ওয়ার্নিং দিচ্ছে বারবার। কি ওয়ার্নিং দিচ্ছে? আপনার লিভার ফেল করতেছে, গ্যাস্ট্রিক ট্রাভেলস ফেল করতেছে, ইউরিন ট্র্যাক ইনফেকশন অর্থাৎ প্রস্রাবের ট্রাভেলস হচ্ছে, আপনি পাত্তাই দিলেন না, তো আপনার ডায়াবেটিস হবে না? কি হবে? নিশ্চিত। কারণ তিনটা অঙ্গ, তাহলে হার্টেরও ট্রাভেলস আছে, তাহলে বুঝুন 60টা অঙ্গ হয়ে গেল। তারপরে এর সঙ্গে আরো তো অঙ্গের শেষ নাই, লাংসের ট্রাভেলস আছে। লাংসে কি ট্রাভেলস? আমার শ্বাসকষ্ট আছে, শ্বাসকষ্ট থেকেও হাঁপানি হতে পারে, অর্থাৎ তিনটা অঙ্গের সঙ্গে যুক্ত না হলে সহজে ডায়াবেটিসটা হয় না। চিকিৎসা আমার মতন চিকিৎসা। এখন আমি যদি বলি যে না ওই লাইফোডার, তাহলে আমি স্যার লাইফোডার কিছু পাবেন না, সেটা আপনি আপনার আলাদা কোনো ওষুধ নাই, যাই বলেন না কেন। হয়তো আমার জীবনে এখন তো প্রায় 10টা রোগী দেখেছি, তার ভিতরে 50 জনের চিকিৎসা নিয়েছেন কিনা আমি জানি না। যেই 50 জনের চিকিৎসা করেছে আপনার অবাক হবেন, আপনারা বুঝতে পারবেন। আপনার বাচ্চা হোক, বাবা হোক, মা হোক অথবা বোন হোক, আপনারা যদি আপনার 50 মধ্যে চিকিৎসা করতে পারেন, প্রথমেই হয়ে যাবে তার ওজন বৃদ্ধি। বলে স্যার ওজন তো এমনি বাড়তি গেলে তার খারাপ, আমি সে কথা বলছি না। ওজন বৃদ্ধি হবে যদি তার পূর্ণাঙ্গ চিকিৎসা করেন, তখনই দেখবেন গায়ের রং থেকে শুরু করে একেবারে ওজন, কি বলবো, একটা মানুষকে দেখলেই বুঝতে হবে যে হ্যাপি দি ম্যান, অর্থাৎ সুখী লোক। ইংরেজিতে একটা কবিতা পড়েছিলাম, এখন আর ওই দিকে যাচ্ছি না। এই মানুষ কি হবে যখন সেটা পূর্ণাঙ্গ হবে। না আমি তো ভালো করে ফেলেছি, পাথর গলায় ফেলেছি, আমি ওটা খেয়ে ফেলেছি, আমি ওটা ওরম করে ফেলেছি, ওগুলো চিকিৎসা নয়। পূর্ণাঙ্গ চিকিৎসা হচ্ছে একটা সুস্থ মানুষ আগামী 80 বছর পর্যন্ত বা 90 বছর পর্যন্ত রোগহীন অবস্থা তার মৃত্যু হবে। বলে স্যার রোগহীন অবস্থা কি? রোগ থাকবে না, মৃত্যু হবে, সেটাকে আমরা বলি পিসফুল ডেথ। এবং সেই সৌভাগ্য আপনাদের হোক, সেই সৌভাগ্য আপনার দর্শন লাভ করুক, এই আশা রেখেই এই ডায়াবেটিস চিকিৎসা সবাই করবেন। না পারলে আমার সঙ্গে সহযোগিতা নেবেন, এই আশা রেখে আজকের আলোচনা করছি। এই অভিযান যেন আমাদের সকলের কাছে যেন 10-20টা ডায়াবেটিস ভালো করছেন রেকর্ড থাকে। সকলকে